আসসালামু আলাইকুম। আমরা একটু অপেক্ষা করছি শিক্ষার্থীরা যুক্ত হয়ে যাওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু অপেক্ষা করছি। ঠিক আছে, আমরা শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মোহাম্মদ মাহফুজুর রহমান। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে কথা বলবো। ষষ্ঠ অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছর প্রশ্ন আসে এবং এই অধ্যায়ের প্রশ্ন আনসার করতে পারলে আমরা নাম্বারটাও ভালো তুলতে পারি, যেহেতু এখানে গাণিতিক হিসাব বেশি। তো আমরা চেষ্টা করবো এই চ্যাপ্টারের বেসিক যে বিষয়গুলো সেটা একটা সৃজনশীলের মাধ্যমে তোমাদেরকে কি করার, আমরা একটু রিভিউ করে দেওয়া। যেহেতু রিভিউ এই জন্যই বলছি যে এই জিনিসগুলো তোমরা হয়তো ইতিপূর্বে পড়েছো, কিন্তু আমরা যেটা দেখতে পাই যে একটু ঘুরিয়ে প্রশ্ন দিলে দেখা যায় প্রতি 10 জনে 3-4 জন পারছে সর্বোচ্চ, আর বাকিরা ভুল করে ফেলছে। তা আমরা একটু রিভিশন দিব যাতে আমরা এই একটা সৃজনশীলের মাধ্যমে আমরা সর্বোচ্চ সংখ্যক কি করতে পারি, প্রশ্ন সলভ করতে পারি। তো আশা করি বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ। তারপরে যদি কোনো সমস্যা হয় সেটা জানাবে, আমরা চেষ্টা করবো এটা সলভ করে দেবো। ঠিক আছে। আর যারা এখনো সংযুক্ত হতে পারেনি তারা পরবর্তীতে সংযুক্ত হয়ে ভিডিওটি দেখে কি করবে, তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা জানাবে। তা আমরা একদমই সমালোচনা করবো না, আমরা চাইবো যে নির্ধারিত সময়ের ভিতরে আমরা কতটুকু আলোচনা করতে পারি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমরা দুটো পাত্র নিয়েছি, এই পাত্র এবং বি পাত্র। এই পাত্রে কি রাখা আছে? এই পাত্রে রাখা আছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এবং সেটার আয়তন হচ্ছে কত, মানে 750 ml। এরপরে ঘনমাত্রা দেওয়া আছে 0.25 m। ওকে। এরপরে বি পাত্রে এখানে আমাকে যেটা বলা আছে সেটা হচ্ছে 600 ml একটা আয়তন। তারপরে এখানে 11.76 গ্রাম দেওয়া হচ্ছে পরিমাণ, আর পদার্থটি হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড। ওকে। আমরা এই এই একটা উদ্দীপক থেকে ধাপে ধাপে কত ধরনের সৃজনশীল বের করা সম্ভব সেটা একটু দেখবো। তো আমরা দেখার আগে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা উত্তরগুলো একটু কমেন্ট বক্সে জানাবে। যারা সংযুক্ত আছো উত্তরগুলো কমেন্ট বক্সে জানাবে, যাতে আমি দেখতে চাই যে কে দ্রুত করতে পারে। ওকে। প্রথম প্রশ্ন, বি পাত্রের ঘনমাত্রা কত? তা আমরা বি পাত্রের ঘনমাত্রাটা মোলারিটিতে কি করি, প্রকাশ করি। মোলারিটি কাকে বলে? 1 লিটার নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে কি বলবো, আমরা মোলারিটি বলবো। তো মোলারিটি নির্ণয়ের সরাসরি সূত্র আছে। আমি যদি 1 নম্বর প্রশ্নের উত্তরে চলে যাই সরাসরি, তাহলে আমি যখন কি করবো, ঘনমাত্রা মোলারিটি নির্ণয় করবো, তাহলে আমরা জানি সূত্র x ইকুয়াল টু কি W ইন্টু 1000 ডিভাইড বাই NV। ওকে। এখন আমরা কি বের করতে চাচ্ছি, এই ভদ্রলোকের ঘনমাত্রা বের করতে চাচ্ছি, তাই তো? তাহলে আমি যদি এখন একটু পরিমাণটা বসিয়ে দিই, পরিমাণ কত আছে 11.76 ইন্টু হচ্ছে 1000। আর তার আণবিক ভর, আমরা ক্যালসিয়াম অক্সাইডের যদি আণবিক ভরটা বের করি, এখানে ক্যালসিয়াম হবে 40, অক্সিজেন হচ্ছে 16, 40 প্লাস 16 ইজ ইকুয়াল টু 56। ওকে। তাহলে আমরা এখানে বসবে 56, এরপরে ভলিউম আছে কত, আয়তন আছে 600। ওকে, আমরা বসিয়ে দিলাম। আমরা যদি একটু হিসাব করি তাহলে আমরা ঘনমাত্রা যেটা পাবো 0.35, 0.35 m। তাহলে আমরা আমরা যেহেতু প্রত্যাশা করছি যে আমরা অল্প সময়ে বেশি সৃজনশীল করব, বেশি প্রশ্ন দেখবো, সুতরাং আমরা সময় নষ্ট করছি না। খুব সিম্পল সূত্র, স্ট্রেট ফরওয়ার্ড সূত্র আমরা ইউজ করলাম। ইউজ করে আমাদের যেই
মানগুলো আছে সেগুলো এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমরা ঘনমাত্রা বের করে দিলাম। এইটা আশা করি আমরা সবাই পারবো। এবার আমরা একটু নেক্সট কোশ্চেনে যদি চলে যাই, নেক্সট কোশ্চেনে কি বললো, এই পাত্রে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, এই পাত্রে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড আছে। তাহলে এই পাত্রে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড আছে সেটা যদি আমরা একটু বের করতে চাই, আমরা একটু এখানেই করি। 2 নম্বর প্রশ্ন, এই পাত্রে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড আছে। এখন এই পাত্রে অ্যামোনিয়াম ক্লোরাইড কত গ্রাম আছে সেটা বের করার জন্য আমরা তো জানি সূত্র কি, সূত্র হচ্ছে W = SMV divided by 1000। ওকে, তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা আরেকটা সূত্র ব্যবহার করলাম। আগের সূত্রটাকে একটু পক্ষান্তর করে আমরা কি করেছি, একটু মডিফাই করে আমরা এই সূত্রটা তৈরি করেছি, W = SMV divided by 1000। আগের সূত্রটাকে আমরা W টাকে একা রেখে বাকি জিনিসটাকে পক্ষান্তর করে নিয়েছি, পক্ষ পরিবর্তন করে নিয়েছি। আচ্ছা, এরপরে আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে SMV, এগুলোর মান আমার এখানে দেওয়া আছে, আমরা এগুলো বসিয়ে দিই। তাহলে S এর মান কত বলতো, S এর মান স্ট্রেংথ ঘনমাত্রা দেওয়া আছে মোলারিটি এককে 0.25 M এর মান, যদি তোমরা একটু হিসাব করো, নাইট্রোজেন হচ্ছে কত, 14, হাইড্রোজেন হচ্ছে 4, তাহলে আমরা এখানে পাচ্ছি কত 16, এরপর হচ্ছে কত 35.5। সবকিছু অ্যাড করে তুমি এটার ঘনমাত্রা কত পাবে, এটা ঘনমাত্রা পাবে 53.5। আয়তন কতটুকু আছে, আয়তন আছে 750। ওকে, আর এখানে নিচে হচ্ছে কত 1000। আমরা যদি একটু হিসাব করি, আমরা কতটুকু পাবো, আমরা পাবো 10.03 গ্রাম। 10.03 গ্রাম। একটু ইয়াসিন চেষ্টা করবে আমার আগে একটু একটু কি করার অ্যান্সার গুলো একটু দিয়ে দেওয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে ঘনমাত্রা ব্যবহার করে আমরা পরিমাণটা পাচ্ছি কত 10.03 গ্রাম পাচ্ছি আমরা। তাহলে আমরা কি বের করলাম, একই টাইপের দুটো সূত্র, প্রায় অনেকটাই। আমরা একটা বের করেছি এই পাত্রের ঘনমাত্রা, একটা বের করেছি যে এই পাত্রে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড আছে সেটা আমরা কি বললাম, বের করে নিলাম যে 10.03 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড আছে। এখন একটা মজার প্রশ্নে যাব, সেটা কি, যে এই পাত্রে আরো যদি আমরা কি করি, আরো যদি আমরা 450 ml পানি কি করি, যোগ করি, তখন আমরা কি করব, দ্রবণের ঘনমাত্রা আমাকে বের করতে হবে। তাহলে এই যে ধরো আমি যদি 2 নম্বর প্রশ্ন না করতাম তাহলে কিন্তু আমার অঙ্কটা একটু কি হতো, একটু সময় লাগতো। কিন্তু যেহেতু আমার এই পাত্রে কত গ্রাম কি আছে, দ্রব আছে, সেটা আমরা বের করে ফেলেছি, সুতরাং আমরা যদি এখানে আরো কি করি, আরো 450 ml আমরা যদি কি করি পানি যুক্ত করি, সেক্ষেত্রে ঘনমাত্রা চেঞ্জ হয়ে কত হবে সেটা আমরা বের করতে পারি। তাহলে সেটা যদি আমরা একটু বের করি, তাহলে আমরা 3 নম্বর প্রশ্নে যেটা বের করতে পারবো সেটা হচ্ছে আমরা আবার ঘনমাত্রা বের করবো। ঘনমাত্রা বের করলে S equal to কি W into 1000 divided by ND, তাই তো? তাহলে আমরা এখন বলেছে যে এই পাত্রে 450 ml আমরা কি পানি যুক্ত করব, তার মানে দ্রব যা আছে তা ঠিক থাকবে, দ্রব যতটুকু আছে সেটা ঠিক থাকবে, তার মানে কত 10.03 এটুকু ঠিক থাকবে। ওকে, তারপরে আমরা যদি কি করি, আমরা 100,000 ঠিক থাকলো, আণবিক ভর একটু আগে আমরা বের করেছি 53.5। আয়তন আগে আমরা কি বসাচ্ছিলাম, আমরা 750। আমরা এখন 750 বসাতে পারবো না, আমরা 750 এর সাথে আরো কি করতে হবে, আরো 450 যুক্ত করতে হবে। তাহলে আরো যদি আমরা 450 যুক্ত করি, এই দুটোকে যদি আমরা যুক্ত করি, তাহলে আমরা কত পাবো, আমরা পাবো 1200 ml। 1200 ml। তাহলে আমরা কি করলাম, নতুন পরিস্থিতিতে আমরা নতুন আয়তনটা নিয়ে নিলাম। এরপরে আমরা যদি হিসাব করি যে ঘনমাত্রা কত আসবে, একটু খেয়াল করেন, ঘনমাত্রা কত আসবে 0.156 m। ওকে, এটা হচ্ছে নতুন ঘনমাত্রা। এরপরে আমি তোমাদেরকে একটা শর্ট টেকনিক শিখিয়ে দিব, শর্ট টেকনিক। যেমন আমরা যদি এই স্টাইলে এখন করি, এখন যে স্টাইলটা দেওয়া আছে এই স্টাইলে যদি আমরা করি,
যদি আমরা আগে থেকে 2 না করে রাখতাম, যদি আমরা আগে থেকে 2 করে না রাখতাম, তাহলে কিন্তু এখানে কতটুকু গ্রাম আছে এটা আমরা জানতাম না। সেক্ষেত্রে 3 করার জন্য আমাকে দুটো ধাপ কি করতে হতো, দুটো ধাপ অনুসরণ করতে হতো। প্রথম ধাপে আমরা কত গ্রাম দ্রব্য আছে এটা বের করে নিতাম, এবং থার্ড ধাপে এসে আমরা কি করতাম, থার্ড ধাপে এসে আমরা আমাদের নতুন ঘনমাত্রাটা বের করতাম। এখন আমি যদি তোমাদেরকে একটা সূত্র একটু দেখাই, সেটা একটু খেয়াল করবে, খুব সহজে আমরা এটা করতে পারি। 2 ধাপ ব্যবহার না করে আমরা এক ধাপে করতে পারি। সূত্রটা আমি একটু দেখাচ্ছি তোমাদের। তাহলে যদি এরকম একটা প্রশ্ন উদ্দীপক দিয়ে সরাসরি বলা হয় যে এই পাত্রে আরো 450 ml যদি পানি যোগ করা হয় তাহলে দ্রবণের ঘনমাত্রা কত হবে, তাহলে সেখানে একটা সূত্র তুমি ইউজ করতে পারো, S1V1 is equal to S2V2। এই সূত্রটা তুমি ইউজ করতে পারো। তার মানে বর্তমান ঘনমাত্রা, বর্তমান আয়তন, আর নতুন আয়তনের সাথে নতুন ঘনমাত্রা কত আসবে, এই সূত্র দিয়ে তুমি খুব সহজে বের করতে পারবে। কত নম্বর প্রশ্ন? 3 নম্বর প্রশ্ন। আমি আবার বলতেছি, S1V1 হচ্ছে পূর্বের ঘনমাত্রা, পূর্বের আয়তন, আর এটা হচ্ছে নতুন ঘনমাত্রা, নতুন আয়তন। তাহলে আমরা যদি এখন S2 কে আলাদা করি তাহলে আমরা কি পাবো? S2 কে আলাদা করলে আমরা S1V1 ডিভাইড বাই V2 পাবো, তাই তো? তাহলে S1V1 এর মান কত? S1 এর মান হচ্ছে 0.25, V1 এর মান হচ্ছে 750, আর নিচে হচ্ছে কত? 1200। তাহলে তুমি যদি একটু হিসাব করো, তুমি যদি কি করো একটু হিসাব করো, তাহলে তুমি একই মানে পাবে, 0.156 m। তাহলে এই যে আমি সূত্র দেখালাম, এটা একটা শর্ট টেকনিক। এই টেকনিক দিয়ে তুমি কি করতে পারবে, এই টেকনিক দিয়ে তুমি ঘন আয়তন চেঞ্জ করলে, মানে এই যে আয়তন আমরা কি করে দিলাম, চেঞ্জ করে দিলাম, তখন ঘনমাত্রা কত চেঞ্জ হবে, এক ধাপে তুমি এই সূত্র দিয়ে করে ফেলতে পারবে। তাহলে আমি আবার শেষবারের মতো বলছি, আর যদি শেষবার প্রয়োজন নাই, ভিডিও আবার টেনে দেখা যায়, তারপর বলছি যে S1V1 হচ্ছে পূর্বের ঘনমাত্রা, পূর্বের আয়তন, আর এটা হচ্ছে নতুন ঘনমাত্রা, নতুন আয়তন। এভাবে করে আমরা যদি দ্রব্য চেঞ্জ করি, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, হিসাব করে নিতে পারবো। আশা করছি যে এটার প্রশ্নটা ছিল যে এটা 3 নম্বর প্রশ্ন, যে এই পাত্রে আরো, মানে এটা একটু ভিন্ন পদ্ধতিতে আমি দেখালাম, ভিন্ন পদ্ধতিতে দেখালাম যে S1V1 ইকুয়াল টু S2V2 দিয়েও আমরা কি করতে পারি, আমরা নতুন ঘনমাত্রা বের করতে পারি। তাহলে আমাদের কয়টা প্রশ্ন হয়ে গেল? আমাদের 3টা প্রশ্ন হয়ে গেল। আচ্ছা, প্রশ্ন থাক। এরপরে বলা হয়েছে A এবং B পাত্র মিশ্রিত করলে লিমিটিং বিক্রিয়ক কে হবে, এটা জানতে চাইছি। এগুলো আমরা পারি, আমি আবারও বলছি, এগুলো আমরা পারি না যে তা না, এগুলো আমরা পারি, কিন্তু ভুল করি অনেক ক্ষেত্রে, অনেক সময় বিভিন্ন ছোটখাটো বিষয়ে আমরা ভুল করে ফেলি, সেই কারণে তো অনেক সময় মিলে না। তা আমাদের এখন এই ক্লাসগুলোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা কনফিডেন্স বিল্ড আপ করবো, আমরা আত্মবিশ্বাস তৈরি করব, যাতে যে কোনো ধরনের অঙ্ক আমরা নিঃসংকোচে নির্ভুলভাবে করে ফেলতে পারি নির্ধারিত সময়ের ভিতরে। তাহলে সেই জায়গাটাতে আমরা যদি একটু খেয়াল করি, এবং বি পাত্র নিশ্চিত করলে লিমিটিং বিক্রিয়ক। এখন লিমিটিং বিক্রিয়ক কাকে বলে? বিক্রিয়া করার ফলে যেই বিক্রিয়কটি কি হয়ে যায়, আগে শেষ হয়ে যায়, ঠিক আছে, অবশিষ্ট থাকে না, সেই ধরনের বিক্রিয়ককে আমরা কি বলি, লিমিটিং বিক্রিয়ক বলি। তাহলে লিমিটিং বিক্রিয়ক পেতে চাইলে আমাকে অ্যাটলিস্ট আগে বিক্রিয়াটি কমপ্লিট করতে হবে, কারণ এখানে তো দুটো ভিন্ন ভিন্ন পাত্র দেওয়া আছে। তাহলে আমি যদি বিক্রিয়াটি লিখি, অ্যামোনিয়াম ক্লোরাইড উপর লিখি অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড, এই যে একটা বিক্রিয়া, এটা কিন্তু একটা স্পেসিফিক বিক্রিয়া, এটা বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। এখানে অ্যামোনিয়াম লবণের সাথে একটা ক্ষারের বিক্রিয়া হয়েছে। আমরা নবম অধ্যায়ে পড়েছিলাম যে অ্যামোনিয়াম লবণের সাথে যখন ক্ষার বিক্রিয়া করে তখন কি তৈরি হবে, তখন সব সময় আমার যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে এবং পানি তৈরি হবে, এই দুইজন সবসময় তৈরি হবে, ওকে। আর বাকি যেটা তৈরি হবে ক্যালসিয়াম এবং ক্লোরিন, এই দুইজন মিলে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে। এখন তুমি যদি একটু খেয়াল করে দেখো যে এই বিক্রিয়াটিতে ব্যালেন্স কি করা হয়েছে, এই বিক্রিয়াটিতে ব্যালেন্স করা হয়নি। তাহলে ব্যালেন্স যদি করা না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যতই রাসায়নিক গণনা অঙ্ক করি না কেন, আমাদের অঙ্ক সঠিক হবে না। তাহলে ব্যালেন্স করার এই কোয়ালিটিটা আমাদের খুব দ্রুত অর্জন করতে হবে। তাহলে তুমি একটু যদি দেখো যে এখানে গরমিল কোথায় আছে, প্রথমে যে গরমিলটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লোরিন এখানে 2টি, ক্লোরিন এখানে 1টি, তাহলে ক্লোরিন এখানে কি আছে, কম আছে। পাশাপাশি হাইড্রোজেনও সম্ভবত একটু ঝামেলা আছে, হাইড্রোজেন এখানে 4টা, এখানে হাইড্রোজেন কয়টা, 3টা, আর এখানে 2টা, 5টা, তার মানে হাইড্রোজেন একটু ঝামেলা আছে। তাহলে যদি একটা কাজ করি, আমরা যদি এখানে 2 দিয়ে দিই,
2 দিয়ে দিলে যেটা হয় সেটা হচ্ছে যে ক্লোরিনটা মিলে গেল, ক্লোরিনটা মিলে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনকে আমরা বাড়িয়ে ফেলেছি, হাইড্রোজেন আরো বেড়ে গিয়েছে। হাইড্রোজেন হয়ে গিয়েছে এখন কয়টি? 8টি। আর এখানে হাইড্রোজেন আছে কয়টি? এখানে হাইড্রোজেন আছে 5টি। তাহলে আমরা যদি এখানে একটা কাজ করি, আমরা অ্যামোনিয়া আগে যদি 2 গুণ করি, কারণ আমরা 2 তে অ্যামোনিয়া আগে গুণ করতে হবে। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন এখন দুটো হয়ে গেছে। তাহলে আমরা যদি অ্যামোনিয়া আগে কি করি, অ্যামোনিয়াটা ছিল NH3, তার আগে কি নিচ্ছি? তার আগে একটা 2 নিচ্ছি। 2 নিলে এখন কি যাবে? এখন বিক্রিয়াটি ব্যালেন্সড হয়ে যাবে। তাহলে এই যে একটা বিষয় একটু খেয়াল করেন, সেটা হলো বিক্রিয়াটা যদি আমি সমতা করতে না পারি, তাহলে কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন আমার অঙ্ক মিলবে না। আমি আবারও বলি, এই অঙ্কগুলোতে বেশি স্টুডেন্ট প্রবলেম যেটা করে, কাটাছেড়ে করতে গিয়ে অনেক সময় নষ্ট করে। তো কেন কাটাছেড়া হয়? ওই যে আত্মবিশ্বাসটা কাজ করে না, ব্যালেন্স করতে সমস্যা হয়, অথবা কোনো এক জায়গায় ভুল করে ফেলে। তা আমরা যদি একটু প্র্যাকটিসের পরিমাণটা বাড়িয়ে দিই, তাহলে আমাদের এই সমস্যাগুলো হবে না। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম যে ব্যালেন্স করা একটা বিক্রিয়া, যে বিক্রিয়াতে কে কতটুকু বিক্রিয়া করবে এটা আমরা বের করে ফেলেছি। আচ্ছা, এখন আমরা যদি আণবিক ভরটা নেই, একটু যদি আণবিক ভরটা নেই, এখানে আণবিক ভর কত পাবো আমরা? 56 গ্রাম। 50 কত? 6 গ্রাম। ক্যালসিয়াম অক্সাইড কত পাবো? ক্যালসিয়াম অক্সাইড পাবো 56 গ্রাম। আমি যদি একটু মার্ক করে রাখি, নাহলে আমরা আবার অনেক সব ভুল লিখে ফেলতে পারি। তাহলে এটা হচ্ছে কত গ্রাম? এটা হচ্ছে 56 গ্রাম। এরপরে তুমি যদি অ্যামোনিয়াম ক্লোরাইডের জন্য একটু হিসাব করো, অ্যামোনিয়াম ক্লোরাইডে কত ছিল? 53.5 ছিল। তাহলে এটাকে ডাবল করলে 107। ঠিক আছে, 56 তো 53 কে যদি আমি ডাবল করি, হ্যাঁ 107, তাহলে এখানে আমরা পাবো কত? 107 গ্রাম। আমরা কিন্তু একটু ডাইরেক্ট করেছি সময় বাঁচানোর জন্য, যে অ্যামোনিয়াম ক্লোরাইড বের করে তার সাথে 2 গুণ করে দিয়ে আমরা কত পেলাম? আমরা পেলাম 107 গ্রাম। এখন আমরা একটু দেখতে পারি একটা নিয়ম করে, যে মানে কে লিমিটিং বিক্রিয়ক, কে লিমিটিং বিক্রিয়ক, এটা আমরা নিঝুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যারা এখন যুক্ত হচ্ছেন, একটু ইন টাইম যুক্ত হলে পড়ার ধাঁচগুলো, তারপর আমরা ইন্টারেস্টিং আর কিছু কোশ্চেন সামনে আছে, আশা করছি আমরা আপনাদের কি পাবো? রেসপন্সগুলো পাবো। তাহলে আমরা যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে কত? 107 গ্রামের সাথে আমরা যদি বলি কত? 107 গ্রাম, তার সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাথে CaO বিক্রিয়া করে কত গ্রাম? 56 গ্রাম। তাহলে আমরা একটা ঐকিক নিয়মের লাইন নিলাম এখান থেকে দেখে। তাহলে আমি আবারও বলি, দেখেন আমরা যদি একটু একটু করে বিল্ড আপ করি, একটু আমাদের উদ্দেশ্য কিন্তু কি সবাইকে সংযুক্ত করে ফেলা, যে এই ধরনের সৃজনশীলে যাতে আর কারো কোনো প্রবলেম না হয়। ওকে, পাত্র ছিল ভিন্ন ভিন্ন, আমাকে বলেছে এ এবং বি পাত্র মিশ্রিত করলে লিমিটিং বিক্রিয়া কোনটি হবে। আগে বিক্রিয়া জানতে হবে। এখন অনেক স্টুডেন্ট হাতে এটা নাও পারতে পারে যে অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করলে কি তৈরি হয়, এটা যদি আমরা না পারি তাহলে আমি শুরুতেই শেষ। আচ্ছা, ধরলাম আমি পারলাম, যে আমি জানি ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয়, পানি তৈরি হয়, অনেক গ্যাস তৈরি হয়, কিন্তু আমি সেকেন্ডে যেটা করলাম, আমি বিক্রিয়া ব্যালেন্স করতে পারলাম না। হ্যাঁ, ব্যালেন্স করতে না পারলে আমি এই ধাপে আমি শেষ হয়ে যাবো, লেভেল বাই লেভেল। এরপর হচ্ছে যে ধরেন আমি সমতাও করতে পারলাম, কিন্তু এনিহাও আমি ভুলবশত ভুল পারমাণবিক ভর বসিয়েছি, তাই আণবিক ভরটাও ভুল এসেছে। তাহলে এই ভর নির্ণয় ভুল করলে তাও শেষ। তাহলে এই যে 3টা ধাপ কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি, বিক্রিয়া কমপ্লিট, বিক্রিয়া ব্যালেন্স, এবং কি বিক্রিয়ার বিক্রিয়কগুলো আণবিক ভর নির্ণয়। তাহলে এই ধাপগুলো ঠিক থাকতে হবে। ওকে, এরপরে আমরা একটা নিয়ম নিলাম যে 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে কত গ্রাম? 56 গ্রাম। ওকে, এরপরে 1 গ্রামের সাথে কত গ্রাম বিক্রিয়া করবে? 1 গ্রামের সাথে বিক্রিয়া করবে উপরে 56, নিচে হলো 107। আর এই অ্যামোনিয়াম ক্লোরাইড এই দ্রবণে কতটুকু আছে? অ্যামোনিয়াম ক্লোরাইড এই দ্রবণে আছে 10.03। আমরা এর আগে অঙ্কে করেছিলাম 10.03 গ্রাম বিক্রিয়া করবে 56 ইন্টু 10.03 ডিভাইড বাই কত? 107। আমি একটু হিসাব করলে কত আসবে একটু দেখেন খুব দ্রুত। আমরা পাবো আমি একটু যদি খুব দ্রুত হিসাব করি, একটু ক্যালকুলেটর নিয়ে একটু দ্রুত হিসাব করেন কত আসতেছে।
আমি একটু তোমাদের সাথে হিসাব করি। 56 ইন্টু 10.03 ডিভাইডেড বাই 107, আমরা পাচ্ছি 5.24 কত 24 গ্রাম। আমি যদি ভুল করে থাকি একটু জানাবে। তাহলে এত গ্রাম কি ক্যালসিয়াম অক্সাইড কি করবে, বিক্রিয়া করবে। তাহলে 5.26 গ্রাম 24 গ্রাম 5.24 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। ওকে, তাহলে একটু যদি খেয়াল করেন যে আমরা, হ্যাঁ 5.2, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা যদি একটু এটা বের করি যে লিমিটিং কি। এখন যদি আমরা একটা সিদ্ধান্ত চাই যে লিমিটিংটা কে, তাহলে লিমিটিং আমরা যদি একটু এখানে পরিমাণগুলো একটু উপর লিখে রাখি। এই পাত্রে পরিমাণ আছে কত, এই পাত্রে পরিমাণ ছিল যে 10.03, আর এই পাত্রের পরিমাণ এখানে দেওয়াই আছে 11.76 গ্রাম। আমরা একটু বুঝে সুবিধাটা আবার একটু লিখলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইড দেওয়া হয়েছিল 11.76, ইউজ হয়েছে 5.24। হোয়াট ডাজ ইট মিন স্যার? এটা দ্বারা কি বোঝা যায়? এটা দ্বারা বোঝা যায় যে যতটুকু চুন ছিল, যতটুকু ক্যালসিয়াম অক্সাইড ছিল, ততটুকু এখানে ব্যবহৃত হয়নি। তার মানে এই ভদ্রলোক রয়ে গেছে। আর যে রয়ে যায় তাকে তো আমরা কি করতে পারি না, তাকে তো আমরা লিমিটিং বলতে পারি না। কিন্তু আমরা দেখতে পেলাম যে অ্যামোনিয়াম ক্লোরাইড পুরোপুরি যতটুকু ছিল ততটুকু নেওয়ার পরেও এই পদার্থটি পুরোপুরি ব্যবহৃত হয়নি, তার 5.2 গ্রাম অংশ ব্যবহৃত হয়েছে। তাহলে বোঝা গেল, এই লাইনটা থেকে বোঝা গেল যে এটি পুরোপুরি যেহেতু আমরা ব্যবহার করে ফেলেছি, তার মানে অ্যামোনিয়াম ক্লোরাইড কি যাবে, শেষ হয়ে যাবে। তাহলে আমরা সিদ্ধান্ত দিতে কি পারি, আমরা সিদ্ধান্ত দিতে পারি সুতরাং অ্যামোনিয়াম ক্লোরাইডটাই হবে কি লিমিটিং বিক্রিয়ক। ওকে, তাহলে এই জায়গাটাতে অনেকে একটু, যারা প্রথম অঙ্ক করে তাদের একটু ভুল হয়ে যায় অনেক সময়। আচ্ছা, নিঝুম বলছে ক্যালসিয়াম অক্সাইড লিমিটিং বিক্রিয়ক, আর ইউ শিওর? একটু এই জায়গাটা আমি বলছিলাম না, একটু ভুল হয়। হ্যাঁ, আমরা এখানে ক্যালসিয়াম অক্সাইড আছে কতটুকু বলো, 11.76 গ্রাম। তাহলে 11.76 গ্রাম যদি ক্যালসিয়াম অক্সাইড থাকে, সেটা কিন্তু পুরোপুরি ইউজ করি না আমরা হিসাব করে দেখলাম তার 5.2 গ্রাম 24 গ্রাম ইউজ হয়েছে। তার মানে এই ভদ্রলোক অবশিষ্ট রয়ে গেছে, আর অবশিষ্ট থেকে গেলে তাকে লিমিটিং বলে না, বলে যেটা শেষ হয়ে গেছে। তাহলে শেষ কে হয়ে গেল, শেষ হয়ে গেল এই ভদ্রলোক। 10.03 পুরোপুরি আমরা নিয়ে নিয়েছিলাম, তাহলে এটা শেষ হয়ে গেল। ওকে, তাহলে আমরা বলবো কে, ঠিক আছে, আমরা বলবো সেটা হচ্ছে, আচ্ছা সমস্যা নাই, ভুল হইতে পারে, ভুল যে কারো হতে পারে, ভুল আমারও হতে পারে। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড লিমিটিং বিক্রিয়ক, এটা আমরা কে বের করে ফেলবো। আচ্ছা, তাহলে আমাদের কত নম্বর প্রশ্ন হয়ে গেল, আমাদের এই 1 নম্বর। 4 কিন্তু আমি আবার সাব বের করছি। হ্যাঁ, 4 1 4 2 4 3, মানে সবগুলোতে আমরা এই এবং বি পাত্রকে মিশ্রিত করব। এরপরে প্রশ্নে বলা হয়েছে যে কোন বিক্রিয়ক কতটুকু অবশ্য থাকবে। এখন এইভাবে করাতে আমাদের একটু সুবিধা হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে 5.24 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড ব্যবহৃত হয়েছে, তাহলে অবশিষ্ট কতটুকু থাকবে আমরা এই পরিমাণ থেকে এটাকে বিয়োগ করে ফেললে আমরা বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে আমরা যদি একটু বের করি যে কতটুকু অবশিষ্ট থাকবে বিক্রিয়ক, তাহলে আমরা বলবো ক্যালসিয়াম অক্সাইড অবশিষ্ট থাকবে কত, 11.76 মাইনাস 5.24 গ্রাম। একটু হিসাব করে দেখেন কত আসে। 11.76 মাইনাস 5.24, তাহলে আমরা পাচ্ছি 6.52 গ্রাম কি থাকবে, 52 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড অবশিষ্ট থাকবে, এটা আমরা বের করতে পারলাম। ওকে, তাহলে এই যে আমরা ধাপে ধাপে আমরা কিন্তু এখন এটা বের করতে পেরেছি যে কতটুকু অবশিষ্ট থাকবে। তা আমি একটা কথা একটু বলি,
আমি উইক নিয়ম করেছিলাম, তোমরা যদি ভিডিওটি একটু খেয়াল করো, আমি উইক নিয়ম করেছিলাম কয়টি? আমি উইক নিয়ম করেছিলাম একজন বলেছে চ্যাপ্টার 11 এর প্রবলেম আছে। দেখেন আমাদের কাজই হচ্ছে এখন প্রবলেমগুলো আপনাদের সলভ করে দেওয়া। একটু আমাদেরকে জানাবেন যে কি প্রবলেম আছে, একটু হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে আমাদেরকে ইনবক্সে দিবেন, ছবি তুলে দেন, সমস্যা নাই, অথবা লাইভলি সবচেয়ে ভালো হচ্ছে পার্সোনালি দিলে, কারণ অনেক সময় ভিডিও কমেন্টে যদি ভুলবশত চোখ না পড়ে সেই ক্ষেত্রে আমরা মিস করে যেতে পারি। তো একটু প্রবলেমগুলো আমাদেরকে সুনির্দিষ্ট করে বলেন। তবে হ্যাঁ, যে কোনো প্রবলেম বলার আগে নিজে ট্রাই করেন, তাহলে কিন্তু প্রবলেমটা একটু কি হয়, মানে অথেন্টিক হয়। হ্যাঁ, তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আগে চেষ্টা করেন, চেষ্টা করার পর যেটা পারবেন না সেটা টুকে রাখেন। সেই প্রবলেমটা অথবা নির্দিষ্ট কোনো সৃজনশীল যদি বুঝতে সমস্যা হয় সেটা ছবি তুলে আমাদেরকে দেখান, আমরা ইনশাল্লাহ আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো। আচ্ছা, এখন পরবর্তী প্রশ্ন আমরা যেটা পেলাম, আচ্ছা এখন এই অবশিষ্ট কতটুকু থাকবে এটা বের করার জন্য আমি বর্তমান অঙ্কে এক ধাপে অঙ্কটা হয়ে গেছে। আমরা বলেছিলাম যে এত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে 56 গ্রাম ক্যালসিয়াম সালফেট বিক্রিয়া করবে 1 গ্রামের সাথে কত, আর ওই যে 10.03 সাথে কত। অনেক সময় এক ধাপে লিমিটিং বিক্রিয়া অথবা এক ধাপে কতটুকু বিক্রিয়া অবশ্যই থাকবে এটা অনেক সময় বের করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে লাইনগুলোকে একটু ঘুরিয়ে লিখবেন। হ্যাঁ, যেমন ধরেন এমনটা যদি হয় একটু খেয়াল করেন, যেমন ধরেন আমরা যদি এভাবে লিখতাম যে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের সাথে 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে, সেক্ষেত্রে হয়তো আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড কতটুকু পেতাম আমি একটু বলে দিই। আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড পেতাম 22.47 গ্রাম। আমি যদি এটাকে আগে দিতাম আর এটাকে পরে লিখতাম, তাহলে আমি এই ভদ্রলোকের পরিমাণ কতটুকু প্রয়োজন হতো, 22 গ্রাম। হ্যাঁ, 22 গ্রাম যখন প্রয়োজন হবে আমরা একটা সিদ্ধান্ত দিতে পারবো। কি সিদ্ধান্ত? যে এই ভদ্রলোক শেষ হয়ে যাবে, যেহেতু 22 গ্রাম নাই, আমার কাছে 22 গ্রাম নাই, আছে কত 10। তাহলে আমরা এইটুকু সিদ্ধান্ত দিতে পারবো যে লিমিটিংকে যেইভাবে আপনি হিসাব করেন না কেন, লিমিটিং সিদ্ধান্ত দেওয়ার জন্য লিমিটিং এইটা সিদ্ধান্ত দেওয়ার জন্য একটা উইক নিয়মই যথেষ্ট, একটা উইক নিয়ম মানে এক ধাপেই যথেষ্ট। কিন্তু কে অবশিষ্ট থাকবে এটা কখনো কখনো এক ধাপে হয়, কখনো কখনো 2 ধাপে প্রয়োজন হয়, এটা অঙ্কের উপর ডিপেন্ড করে। তাহলে যদি এই পাশের পরিমাণটা কি আসে, কম আসে, তখন আমরা বিয়োগ করে এখন যেটা করেছি সেটা বের করে ফেলতে পারি। যদি এই পাশের পরিমাণটা বেশি চলে আসে, যেমন আমরা যদি অ্যামোনিয়াম ক্লোরাইডকে পিছনে রাখতাম তাহলে যদি বলছি না যে 22 চলে আসতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ভদ্রলোক যেহেতু অবশিষ্টই থাকছে না, তাহলে আমরা অবশিষ্ট পরিমাণ বের কিভাবে করবো? তো সেজন্য লাইনটাকে একটু ঘুরিয়ে লিখতে হবে। আমরা জানি ওই যে ঘুরিয়ে লেখা কোনো ব্যাপার না। তখন আমরা কি লিখতাম, তখন আমরা ওই ধরুন প্রথমে যদি ক্যালসিয়াম অক্সাইডকে দিয়ে থাকি, পরবর্তীতে আমরা এটাকে আগে দিব আর ক্যালসিয়াম অক্সাইডকে পরে দিব। এভাবে করে লাইনটাকে ঘুরিয়ে নিলে আশা করছি বিষয়টা কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। এখন আমরা একটু বের করবো যে সর্বোচ্চ কতটুকু লবণ উৎপন্ন হবে, সর্বোচ্চ কতটুকু লবণ কি উৎপন্ন হবে। আচ্ছা, সর্বোচ্চ লবণ উৎপাদনের জন্য আমাদের লিমিটিংটা মাথায় রাখা উচিত। লিমিটিং হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তার মানে এখন অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যদি হিসাব করি, তো লবণ হচ্ছে এখানে কি ক্যালসিয়াম ক্লোরাইড। এখন ক্যালসিয়াম ক্লোরাইড যদি আমরা একটু হিসাব করি, আরেক ঘর কত আসবে, এটা হচ্ছে 14 আর এটা হচ্ছে 35.5। আপনি একটু হিসাব করেন, 14 প্লাস 35.5, তাহলে আমরা পাচ্ছি কত, 71। আমরা কত পাবো, 111 গ্রাম, ঠিক কিনা দেখেন। তাহলে আমরা এখন যেটা করতে পারি, যেহেতু অ্যামোনিয়াম দেখেন লিমিটিং এর সাথে হিসাব করলে আমাদের ঝামেলা শেষ, তাহলে আমরা বলবো 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড হতে উৎপন্ন হয় কতটুকু উৎপন্ন হয়, 111 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এই লিমিটিং থেকে আমরা কি করবো, হিসাবটা করবো, কারণ এগুলো আমরা জানি বিষয়টা। তাহলে 1 গ্রাম থেকে কতটুকু উৎপন্ন হবে, 1 গ্রাম থেকে উৎপন্ন হবে 111 ডিভাইড বাই কত, 107 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড। আর এই ভদ্রলোক ছিল কতটুকু, 10.03 অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাথে 111 into 10.03 আর ডিভাইড বাই কত, 107 গ্রাম। আমরা যদি একটু হিসাব করি কত আসবে, একটু হিসাব করেন কত আসবে, 10.4 গ্রাম, 10.4 গ্রাম ক্যালসিয়াম
ক্লোরাইড উৎপন্ন হবে। কেউ কি বের করেছেন? আচ্ছা, একজন বলছেন such an easy chapter, nice to hear from you, such an easy chapter। তো চ্যাপ্টার যখন ইজি থাকে তখন এটাকে ইজি রাখতে হয় প্র্যাকটিস করার মাধ্যমে। ওকে, আমি আপনার সাথে একমত, অবশ্যই ইজি চ্যাপ্টার। প্র্যাকটিস যখন করবো তখন এটা ইজি থাকবে, ইট উইল রিমেইন ইজি, অর ইফ ইউ ডু নট রিভাইজ ইট দেন ইট উইল বিকাম হার্ডার। ওকে, সো আমরা যাতে আমাদের যে ইজি ভাবটাকে রাখতে পারি সেজন্য আমরা প্র্যাকটিসটুকু করবো। আচ্ছা, তাহলে আমরা বের করে ফেললাম কতটুকু লবণ তৈরি হবে। এখন টিচাররা যখন চায় একটা সৃজনশীল কি করবে, একটা সৃজনশীল থেকে হাজারো সৃজনশীল তৈরি করা সম্ভব, হাজারো সৃজনশীল তৈরি করা সম্ভব। আমি আপনাদেরকে একটা বাড়ি কাজ দিচ্ছি, মানে এই সেম উদ্দীপকের উপর এটা একটু লিখে রাখেন, আমাকে একটু করে কমেন্ট বক্সে উত্তরটা জানাবেন। তাহলে আমরা এগুলো যেহেতু করে ফেলেছি, এগুলো আমরা আপাতত মুছে ফেলি। হ্যাঁ, আমাদের সময় কতটুকু আছে একটু দেখতে, আমাদের সময় অলরেডি শেষ। আমরা বাড়ির কাজটা একটু দিয়ে দিই, এর পরবর্তীতে আমরা চেষ্টা করবো এই চ্যাপ্টারে আরো কিছু সৃজনশীল প্রশ্ন আমাদের সাথে একটু প্র্যাকটিস করবো। আজকে আমরা একদম বেসিক বিষয়, অনেকদিন পরে যেহেতু চ্যাপ্টার নিয়ে কথা হচ্ছে, আমরা একদম বেসিক অঙ্ক নিয়ে আলোচনা করলাম, এরপরে আমরা একটু এদিক করে দেবো। পরবর্তী প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে যে পরিমাণ লবণ উৎপন্ন হয়, এখান থেকে যে পরিমাণ লবণ উৎপন্ন হয়েছে, খেয়াল করেন এখান থেকে এ ও বি পাত্রের মিশ্রণে যে পরিমাণ লবণ তৈরি হয়েছে, যে পরিমাণ লবণ তৈরি হয়েছে তার জলীয় দ্রবণে 20 গ্রাম NaOH যুক্ত করলে কত গ্রাম অধক্ষেপ তৈরি হবে? কত গ্রাম কি তৈরি হবে? অধক্ষেপ তৈরি হবে। আমি প্রশ্নটা একটু বুঝিয়ে দিই। এ এবং বি পাত্রের মিশ্রণে যে পরিমাণ লবণ উৎপন্ন হয়েছে, কি পরিমাণ লবণ উৎপন্ন হয়েছে এটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি আগের অঙ্কে, তাই না? তার জলীয় দ্রবণে, মানে এই ভদ্রলোকের জলীয় দ্রবণে আমরা কি করব, 10 গ্রাম কস্টিক সোডা দিব, 20 গ্রাম কস্টিক সোডা দিলে কত গ্রাম অধক্ষেপ তৈরি হবে। বাকি প্রশ্ন আমি ব্যাখ্যা করব না, কারণ পুরো প্রশ্ন ব্যাখ্যা করে ফেললে আসলে কি হয়ে যায়, মজাটা চলে যায়। তাহলে আমি একটু আশা করব জিয়ানা বর্ণালী থেকে যেই আইডি যুক্ত হয়েছেন সে সবার আগে একটু করে দিবেন, যেহেতু চ্যাপ্টারটি ইজি আপনার কাছে মনে হচ্ছে। অবশ্যই একটু কথার সাথে যাতে কাজের যথার্থতা থাকে। আমি আবার বলছি, চ্যাপ্টারটি ইজি বলেছেন এবং ইজিটাকে এবার একটু প্রুফ করবেন। আমি মন থেকে বিশেষ করে আসলে ইজি, ঠিক আছে, এবং আমরা চাইও আপনাদের কাছে যাতে ইজি থাকুক। তো আমরা একটু প্র্যাকটিসটা একটু করবো যাতে আমাদের ইজি ভাবটা থাকে। ওকে, যাতে আমরা এখান থেকে নাম্বারটা ধরতে পারি। তাহলে এই প্রশ্নটি করে আপনারা কি করবেন, অ্যান্সারটা দিবেন। আমরা ভিডিওর সাথে আরো কয়েকটা প্রশ্ন একটু সংযুক্ত করে দেওয়ার চেষ্টা করব, যাতে কি করা যায়, যাতে কিছু বাড়ি কাজ করা যায়। ওকে, বাড়ি কাজ যদি আমরা না করি তাহলে দেখা যাবে এই চ্যাপ্টারের যে সমস্যাগুলো এগুলো রয়ে যাবে আমাদের। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে। আমরা এই চ্যাপ্টারের যে বেসিক জিনিসগুলো বারবার প্র্যাকটিস করবে। সবসময় মনে রাখবে, ক্লাস করে কখনো ভালো স্টুডেন্ট হওয়া যায় না। ভালো স্টুডেন্ট হতে হলে বাসায় মন দিয়ে পড়তে হয়। এই একটা কথা একটু মাথায় রাখবেন। আপনি যতই ক্লাস করেন না কেন, কোনো লাভ নাই যদি না আপনি বাসায় প্র্যাকটিস করেন। একটু ভাববেন, যখন অঙ্ক নিয়ে কাজ করবেন ভাববেন আপনি ছোটখাটো একদিন বিজ্ঞানী হয়ে গেছেন। ওকে, বিজ্ঞানীদের কাজ কি, ছোট ছোট জিনিস নিয়ে গবেষণা করা। আপনি বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে, প্যাটার্ন নিয়ে গবেষণা করবেন। যেটা প্রবলেম, কেউ 11 অধ্যায় প্রবলেম বলেছিলেন, রসায়নে যেখানে যা প্রবলেম একটু দয়া করে ছবি তুলে ইনবক্স করে জানাবেন, কন্ট্যাক্ট করেন। হ্যাঁ, এটা ঠিক যে আমরা অনেক সময় 100% আপনাদের মানে কি যে চাহিদাটা সেটা যদি পূরণ করতে সম্মত নাও পারি, চেষ্টা অন্তত ইনশাল্লাহ আমাদের তরফ থেকে থাকবে। তা আমরা সবাই বলি, শেষ কথা আমি এটা বলে শেষ করব, নৈতিকভাবে আমাদের একটু ভালো হওয়া প্রয়োজন। সবাই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আমরা ভালো মানুষ যদি হতে না পারি, ভালো স্টুডেন্ট হয়ে কোনো লাভ নেই। তাহলে আমি ভালো স্টুডেন্ট, যেমন ধরেন এই যে সমাজে, আমি উদাহরণ দিয়ে নাই বা বললাম, সমাজে অনেক লোক যারা অনেক ভালো শিক্ষিত
কিন্তু ভালো মানুষ না হওয়ার কারণে তাদের দ্বারা সমাজ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা রিক্সাওয়ালা যদি অসৎ হয়, সে কি করবে? 10 টাকা ভাড়া আপনার থেকে 20 টাকা চাইবে, 30 টাকা চাইবে, 20 টাকা বেশি চাইলো, এতে জাতি ধ্বংস হয়ে যাবে না? কিন্তু একটা শিক্ষিত ইঞ্জিনিয়ার যদি কোনো একটা রোড ম্যাটেরিয়াল খারাপ দেয় অথবা ভুল কনস্ট্রাকশন তৈরি করতে সহায়তা করে, তখন আমরা অবশ্যই অনেক বেশি কি হবো? ক্ষতিগ্রস্ত হব। তো এই বিষয়টাতে একটু খেয়াল রাখবেন। ভালো মানুষ হতে হবে, সত্য বলতে হবে, ঠিক আছে? সত্য বলতে হবে, কারণ সত্য বলে আপনি যদি কষ্টেও থাকেন, সেই জীবনে আনন্দ আছে। মিথ্যা বলে মানে কি, ঝামেলাবিহীন জীবনে কোনো আনন্দ নেই। তা আমরা সবাই একটু এইটুকু প্রার্থনা করব, ভালো মানুষ হইতে হবে। চিন্তা করতে হবে যে আমার চরিত্রের খারাপ দিক কি কি আছে। হ্যাঁ, প্রয়োজনে প্রতিদিন একটা শপথ করেন, একটা সপ্তাহে, যে না আমি এই সপ্তাহে এই কাজটা অ্যাটলিস্ট করবো না। ধরেন আমি আগে ফ্রেন্ডদেরকে কথা দিয়ে কথা রাখতাম না, হ্যাঁ, এরকম হইতে পারে না? তো সেটা অন্তত রাখবো, নাহলে কথাই দিব না। তাহলে এই ছোট ছোট করে নিজের যে ভুল ত্রুটিগুলো আছে, এগুলো আমরা চোখ বন্ধ করলে, যে বলে না, বিবেক থাকলে আদালত লাগে না, একটু ভাবলেই আমরা কিন্তু বুঝে ফেলতে পারবো যে আমাদের কোন কোন জায়গাতে আমাদের জিনিসগুলো ঠিক হচ্ছে না। সেটা আমরা যাতে কি করে ফেলতে পারি, ঠিক করে ফেলতে পারি। আমরা এও বলি, আগে ভালো মানুষ হইতে হবে, ভালো স্টুডেন্ট ইনশাল্লাহ আপনি এমনিতেই হয়ে যাবে, ঠিক আছে? কারণ ভালো মানুষ কখনো খারাপ স্টুডেন্ট হতে পারে না। ওকে, তা আমরা যাতে আমাদের স্বভাবগতভাবে, আমাদের আচরণগতভাবে আমরা যাতে ভালো মানুষ হতে পারি, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আপনাদের সমস্যাগুলো অবশ্যই জানাবেন এবং পড়াশোনাটা মন দিয়ে করবেন। নেক্সট ক্লাস পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। একজন বলছেন আপনার প্রবলেমগুলো আলোচনা করবেন কখন? প্রবলেমগুলো আমাকে একটু স্মরণ করে দিবেন কোনটা আসলে